আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন আজ। একদিনের এই সফরে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, পাশাপাশি পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীর উপর নির্মাণাধীন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দায়িত্ব গ্রহণের পর তো প্রথমবারের মতো ডক্টর ইউনূস চট্টগ্রামে যাচ্ছেন, তো তাকে স্বাগত জানাতে কেমন প্রস্তুতি দেখছেন, আর তার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তিনি বিমান থেকে নামার পরপরই চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন। সেখানে কিন্তু এনসিটি পাস, সেই কন্টেইনার টার্মিনালটি তিনি পরিদর্শন করবেন। এরপরে তিনি জাহাজ চলাচলকারী এবং আমদানি রপ্তানিকারী যারা আছে ব্যবসায়ী, তাদের সাথে কথা বলবেন এবং সেখানে সংক্ষিপ্ত তিনি একটা সমাবেশে ভাষণ দিবেন বলে জানিয়েছেন এবং সেখানে বন্দরও পরিদর্শন করবেন। পুরো বন্দরের বিষয়টি তাকে অবহিত করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এর পরপরেই তিনি চলে আসবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। এখানে 11:45 থেকে 1:15 পর্যন্ত এখানে তার একটা মিটিং রয়েছে এবং এখানে তিনি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে কালুরঘাট সেতু রয়েছে, সেই সেতুর ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একই সাথে তিনি জানিয়েছেন আসলে এটি প্রায় 1 কোটি জনগণের কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা ছিল। এই কালুরঘাট সেতুটি আসলে এর আগে যারা ক্ষমতায় ছিল আসলে কেউ কিন্তু এই সেতুর প্রতি ততটুকু গুরুত্ব দেয়নি এবং এই সেতুর ফলে 1 কোটি জনগণ কিন্তু এটির সুফল পাবে বলে জানিয়েছেন। এরপরে তিনি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে 5ম সমাবর্তন অনুষ্ঠান হবে, সেখানে যাবেন তিনি এবং সেখানে গিয়ে তিনি 23,000 শিক্ষার্থীদেরকে আসলে সার্টিফিকেট দিবেন, সমাবর্তনে অংশগ্রহণ করবেন, সেখানে তিনি বক্তব্য দিবেন এবং একই সাথে 17 জনকে পিএইচডি দিবেন এবং 22 জনকে এমফিল ডিগ্রি প্রদান করবেন। এরপরে বিকালবেলা তিনি যাবেন তাদের গ্রামের বাড়িতে, সেখানে বাবা মার কবর, দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং সেখানে যে বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করবেন। সবকিছু মিলিয়ে কিন্তু তিনি আজ সারাদিনের যে প্রোগ্রাম নিয়ে এসেছেন, বোঝা যাচ্ছে আসলে একটি ব্যস্ত সময় পার করবেন এবং একই সাথে চট্টগ্রামবাসী কিন্তু খুব সানন্দে কিন্তু ওনাকে গ্রহণ করছেন এবং পুরো চট্টগ্রামে কিন্তু একটা শ্বাস রব রয়েছে। তিনি আসছেন এবং বেশ কিছু প্রকল্প তিনি হাতে নিয়েছেন এবং এই জন্য কিন্তু খুবই উৎফুল্ল চট্টগ্রামবাসী। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, এটি কিন্তু আসলে দীর্ঘদিন পরে এই সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, সেজন্য কিন্তু বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং যেই জায়গাটিতে সমাবর্তন অনুষ্ঠান হবে সেখানে যদিও 23,000 শিক্ষার্থী থাকবে, কিন্তু এর বাইরেও 3টি প্যান্ডেল করা হয়েছে, সেখানে সর্বমোট 30,000 লোকের সমাগম ঘটবে এবং 2011 সালের পরে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন 2023 সাল পর্যন্ত তাদেরকেই এই সমাবর্তনের সুযোগ দেওয়া হয়েছে এবং বাকিরা কিন্তু এর আগে অন্যান্য সমাবর্তনে তারা সার্টিফিকেট গ্রহণ করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে একেবারে চট্টগ্রাম শহর কিন্তু শ্বাস রব এবং একই সাথে চারদিকে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছেন। আমি এইখানে সার্কিট হাউসে আছি, সার্কিট হাউসে কিছুক্ষণ পর এখানে কিন্তু তিনি আসবেন এবং এখানে কিন্তু তিনি চট্টগ্রামের যারা সুশীল সমাজ আছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করবেন। এরপরে তিনি কালুঘাট সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এরপরে তিনি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে। ফাহমিদা, এই মুহূর্তে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। শাম্যের সহপাঠীরা জানান,
মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। আলোয়ান খানকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এএফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সাম্য মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওরা 15 থেকে 16-17 জন ছিল। তো ওই 16-17 জন সাথে এই ছোট ভাইদের বাইক এদের সাথে লাগছে। এই ঘটনাটা লাগাকে কেন্দ্র করে এদের মধ্যে একটা হাতাহাতি তৈরি হয়েছে। এটা ভিতরে ছিল, কে ছিল না ছিল এটা আমি বলতে পারবো। সাম্যের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠী ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। পরে সোহরাওয়ার্দী উদ্যানে তারা অভিযান চালায়। এ ঘটনায় ঢাবি ভিসি ও প্রক্টরকে পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে। প্রাইমারি মোটিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা বহিরাগতরাই, যেটা আমার যেটা ধারণা আর কি। রানে যখন স্টেপ করেছে তখন এটা রক্তক্ষরণ হওয়ার পরে বোধহয় এখানে যারা পরিচিত ছিল তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। সাম্যের মরদেহ দেখতে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে ভিসি ওই এলাকা ছেড়ে চলে যান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী দীপন দেয়ান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দীপন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন? ছাত্রদের কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। ছাত্রদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকে রাজু ভাস্কর্যের সামনে একটি কর্মসূচি পালন করবেন। সেইখান থেকে তারা গতকালকেই বলেছেন যে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ তারা দাবি করছেন। এবং আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এইখানে সাম্যর যেই পোস্টমর্টেম করার বিষয়টি রয়েছে, ময়নাতদন্ত, সেটি প্রায় সম্পন্ন হয়েছে এবং এখানে সিরাজগঞ্জ থেকে সাম্যর বাবা মা পরিবারের সদস্যরা এসছেন এবং তার সহপাঠীরাও এখানে রয়েছেন। আমি তার সহপাঠীদের সাথে কথা বলে যেটি তথ্য জানতে পারলাম যে এইখানে পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটি জানাজা হবে, তারপরে সিরাজগঞ্জ নিয়ে যাওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই আজকে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন ছাত্রদল, সেটি 11টায় শুরু হওয়ার কথা এবং সেখান থেকে আজকে ধারণা করা হচ্ছে যে আজকে এই সাম্যর মৃত্যুকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা যেতে পারে। তারই অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একটি কর্মসূচি রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। পুলিশের হাতে মরণাস্ত্র না রাখার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। অপরাধ বাড়ার পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনাও ঘটবে, এমনটা মনে করে ভূ রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। তিনি বলেন, এতে শুধু অপরাধী নয়, নিষিদ্ধ দল ও সংগঠনও সুযোগ নেবে। আর বাদলের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গেল বছরের 5 আগস্ট পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করে। আবু সাইদের মতো নিরস্ত্র শিক্ষার্থীকেও হত্যা করতে ছাড়েনি আইন শৃঙ্খলা বাহিনী। গুলি খাইছে একটা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় গেল 12 মে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, থাকবে শুধু এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে সর্বত্রই। ভূ রাজনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত অবাস্তব। এতে করে সমাজে বিশৃঙ্খলা বাড়বে। অপরাধীরা সুযোগ নেবে, খুবই স্বাভাবিক। তারা এমন জায়গায় অঘটন ঘটাবে
রাস্তায় বা মহল্লায়, পাড়ায়, গ্রামে এমন জায়গায় তারা তখন খুন, ছিনতাই, রাহাজানি করবে যেখানে জানে যে পুলিশ ধারে কাছে নেই এবং পুলিশের কাছে যেহেতু কোনো মারণাস্ত্র নাই, সুতরাং এই অপরাধের মাত্রাটা ভীষণভাবে বেড়ে যাবে। এই বিশ্লেষকের মতে আগে কাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তের কথা ভাবা যেত, কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে না, মাথাচাড়া দিতে পারে বিভিন্ন নিষিদ্ধ দল ও সংগঠন। যেসব সংগঠন এখন আপনার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারা তো প্রথম টার্গেট, সফট টার্গেট হবে লেথাল অস্ত্রবিহীন পুলিশ। সুতরাং এটা পুলিশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হবে। সুতরাং ওই পরিবেশ, ওই জনগণ, ওই আইনি কাঠামো, ওই আইন শৃঙ্খলা ব্যবস্থা যথাযথভাবে উন্নয়ন না করে পুলিশের অস্ত্রটা সরিয়ে নেওয়াটা খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ একটি অবস্থান বলে আমি মনে করছি। আর বাদল, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে টানা ৮ম দিনের মতো শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। ৫ দফা দাবিতে গেল ৫ মে ৭ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন শুরু করে কুয়েট শিক্ষক সমিতি। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও শোকজের প্রতিবাদে গতকাল সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মবিরতি পালনকারী শিক্ষক সমিতি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষক সমিতির কর্মবিরতির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ ফাহমিদা, যেমনটা বলছিলেন, গেল ৪ তারিখে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করেছে তারই প্রেক্ষিতে শিক্ষকরা কিন্তু তাদের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল। আজ তার ৮ম দিন। এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা কোনো প্রকার একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেনি, যার ফলে সেই সঙ্গে কিন্তু ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারই ধারাবাহিকতায় গতকাল কিন্তু শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছিল প্রশাসনিক ভবনের সামনে। সেই সঙ্গে শিক্ষক সমিতির সভাপতি যে কথাটি বলেছেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। সেই সঙ্গে তারা একটি সময় বেঁধে দিয়েছেন, যদি বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল যদি এর মধ্যে কোনো ফয়সালা না হয়, অর্থাৎ শিক্ষার্থীদের যদি বহিষ্কার করা না হয়, তাহলে কিন্তু শিক্ষকরা সকল প্রকার কার্যক্রম থেকে স্থগিত করবেন বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, শিক্ষার্থীরা কিন্তু আগে কঠোর অবস্থানে থাকলেও ইতিমধ্যে তারা শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান বলে তারা জানিয়েছেন। তারা শিক্ষার্থীরা যে কথাটি বলেছেন যে এভাবে চলতে থাকলে তারা সেশন জোটে পড়বেন, অনেকের জীবনে ব্যাপক ক্ষতি হবে বলে তারা জানিয়েছেন। তবে শিক্ষক সমিতির একটাই কথা, যে সকল শিক্ষার্থী শিক্ষকদের উপরে হাত দিয়েছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। ফাহমিদা, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। একদিকে ক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের শঙ্কা। তার মধ্যেই জ্বালানি সংকটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে বস্ত্র ও পোশাক শিল্পে। এতে উৎপাদন কমে যাওয়ায় ক্রয় আদেশও কম। এতে ব্যবসায় অন্ধকার দেখছেন উদ্যোক্তারা। তবে জুনের মধ্যে অন্তত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা তিতাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিরবিচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে গেল কয়েক বছরে দফায় দফায় দাম বাড়ানো হয় গ্যাসের। তবে গেল ২ সপ্তাহে মারাত্মক গ্যাস সংকটে পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের কারখানাগুলো। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সহ বেশিরভাগ এলাকায় কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা।
এই প্রেসার নিয়ে এই প্রেসারে গ্যাস সাপ্লাই হলে আমি আমার বয়লার চালাতে পারছি না। বিষয়টিকে শিল্পের জন্য ক্রান্তিকাল বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। একটা অচল অবস্থার মধ্যেই কিন্তু আমরা আছি, আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই তারপরে যদি আমাদের ডোমেস্টিক সমস্যাগুলো আবার বাড়তি আমাদের উপরে চেপে বসে, তাহলে সামগ্রিকভাবে এই চলমান আমাদের যে অর্থনীতি, যে মেরুদণ্ডের কথা যেটা আমরা বলি, তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু একদম ধ্বংসের মুখে চলে যাবে। সরবরাহ বাড়াতে কূপ খনন ও এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের, পাশাপাশি গ্যাসের সিস্টেম লস কমানো সহ দুর্নীতি বন্ধেরও তাগিদ দেন তারা। দেখা গেছে যে 1% সিস্টেম লস কমানো গেলে 1000 কোটি টাকার যে ভর্তুকি বা 1000 কোটি টাকা তিতাসের সেভ হয়। জ্বালানি মন্ত্রণালয় এলএনজি আমদানি করতে পারছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। আমরা বলেছি তাইলে এক কাজ করেন, অতিরিক্ত 2-3টা জাহাজ আমদানি করার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা আমরা যোগান দিই। কারণ আমাদের থেকে তো আপনি তিতাস তো আমার কাছ থেকে বিল নেয় প্রতি মাসে, ওই বিলের টাকাটা আমি অ্যাডভান্স দিই। তিতাস বলছে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস, জুনের মধ্যে সরবরাহ বাড়বে বলে সেই আশার কথাই জানালেন তিনি। আমি পাচ্ছি মাত্র 1500 বা অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট, 1520, 1530, কোনো সময় 1500। তাহলে আমার কিন্তু ডেফিসিটটা প্রায় 400-350 মিলিয়নের একটা ডেফিসিট রয়ে গেছে পার ডে। সেটা মের সেকেন্ড উইক, থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে দিয়ে প্রায় 50 থেকে 60 মিলিয়ন গ্যাস বৃদ্ধি পাবে পড়বে আমরা আশা করছি এলএনজি থেকে, এবং জুনের ফার্স্ট উইকের পরে আরও 50 মিলিয়ন গ্যাস পার ডে এলএনজি থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এলএনজির পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আহরণও বাড়ছে বলেও জানান তিনি। জুনে 100 মিলিয়ন বাড়বে আমরা আশা করছি। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। নরসিংদীর আবাসিক এলাকাগুলোতে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ, অথচ নেই প্রশাসনের তেমন নজরদারি। অনিরাপদ ও অপরিকল্পিত গ্যাস সংযোগে একদিকে যেমন বাড়ছে ঝুঁকি, অন্যদিকে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এদিকে তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রয়েছে। নরসিংদী থেকে মোহাম্মদ মুর্শিদ শাহরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদী জেলা শহর সহ আশপাশের বিভিন্ন আবাসিক এলাকায় অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক। তিতাস কর্তৃপক্ষ বলছে জেলার আবাসিক এলাকায় বৈধ গ্যাস সংযোগ রয়েছে 27,000, আর শিল্প প্রতিষ্ঠানে এই সংখ্যা 365। তবে বাস্তবে গ্যাসের সংযোগ রয়েছে কয়েক লক্ষাধিক বাসাবাড়িতে। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কয়েকজন অসাধু কর্মকর্তা, কর্মচারী ও প্রভাবশালীদের ছত্রছায়ায় 70 থেকে 1 লাখ টাকার বিনিময়ে দেয়া হচ্ছে এসব সংযোগ। কন্ট্রাক্টরের আন্ডারে আবেদন করছি, কন্ট্রাক্টরের কাছে আমরা টাকা পয়সা চাইছে আমরা দিচ্ছি। টাকা দেওয়ার পরে সংযোগ ঘেরা দিয়ে গেছে। অনেক মানুষ অবৈধ গ্যাস চালাইতেছে, আমরা বৈধ গ্যাস পাইতেছি না। দেন আবার তারা দূর দূরান্ত থেকে বাড়ি এদিকে এসে 5 তলা 6 তলা 7 তলা বাড়ি কইরা অবৈধভাবে গ্যাস চালাচ্ছে। বৈধ গ্যাস লাইন থাকলে অন্যায়কারীরা এই কাজটা করবে না, প্রতিবেশী দেখা দিব যেখানে অবৈধ গ্যাস লাগাচ্ছে। কিন্তু এখন বেশিরভাগ যদি অবৈধ হয়, কম যদি বৈধ হয়, তাহলে কেউ করবে না, কার কথা কেউ বলবে না। জেলার মাধবদী, শিবপুর, রায়পুরা, মনোহরদী সহ বিভিন্ন এলাকায় মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে অবৈধ গ্যাসের লাইন। বারবার অভিযানেও দমানো যাচ্ছে না তাদের। দুষ্কৃতিকারী কিছু আছে, তারা অবৈধ আবাসিক লাইন তৈরি করে। এই ব্যাপারে আমাদের জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরাও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অবৈধ আছে আমরা দূর করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এগুলোর ব্যাপারে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। আমরা এই লাইনগুলো উঠাই ফেলতেছি আস্তে আস্তে। এসব অবৈধ ও অনিরাপদ সংযোগ যেমন বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কা, তেমনি সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। তাই জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, আরটিভি। কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুরে পরকীয়ার জেরে স্ত্রী মেঘলা খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মামুনের বিরুদ্ধে। এ সময় মামুন তার 2 শিশু কন্যাকেও হত্যার চেষ্টা করে নিজে আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রং মিস্ত্রি মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। কয়েকদিন আগে মেঘলা এক ছেলের সঙ্গে বাড়ি থেকে চলে গিয়ে আবার স্বামী মামুনের বাড়িতে ফিরে আসে। এর জের ধরেই গেল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুনের স্ত্রী মেঘলাকে বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মেঘলাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকারি কোনো দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি, অসন্তোষ, ক্ষোভ, এমনকি দুর্নীতির তথ্য জানাতে নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন জাতীয় হেল্পলাইন 333 নম্বরে ফোন করে বিনা খরচে যে কেউ অভিযোগ ও অনিয়মের তথ্য জানাতে পারবেন। এতদিন অভিযোগ প্রতিকারের ব্যবস্থা জিআরএস এর অধীনে অনলাইনে ও
অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যেত। এখন নতুন সিস্টেমে ফোন করেও যে কেউ অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কার্যক্রম আরও জনবান্ধব ও স্বচ্ছ করা, কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি কমাতে নতুন অ্যাপ ব্যবস্থা চালু হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য সফরে একের পর এক রেকর্ড গড়ে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তির পাশাপাশি বিনিয়োগও নিশ্চিত করেছেন তিনি। আর সবাইকে অবাক করে দিয়ে সিরিয়া ইস্যুতে নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঘোষণা আসতে পারে ইরানের পারমাণবিক ইস্যুতেও। এর ফলে এক স্থিতিশীল মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছে বিশ্ববাসী, এমনটাই মত বিশ্লেষকদের। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। এ যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরে এসে ইসরায়েলকে পাশ কাটানোর কারণ খুঁজছেন সমালোচকেরা। মূলত ব্যবসাকে প্রাধান্য দিয়ে এই সফর শুরু করলেও এর ব্যাপ্তি অনেক বেশি বলে মন্তব্য করেছেন তারা। রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে প্রায় $14,500 কোটি অস্ত্র চুক্তি হয়। এছাড়া দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রি চুক্তি বলছে হোয়াইট হাউস। তবে চুক্তির মধ্যে আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ আরও বিষয়। এক প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করে বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন উন্নীত হবে। এ সময় সিরিয়া ইস্যুতেও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গেল বছর আসাদ সরকারের পতনের পর তার প্রশাসন সিরিয়ার উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তিনি। সৌদি আরব সফরের পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরের সূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে মধ্যপ্রাচ্যে এ সফরের সময় ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েল ভ্রমণের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। এমন সিদ্ধান্তের কারণে ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ইমরুল হাসান, RTV। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়িসহ 2টি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার 21 বছর বয়সী এক যুবককে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার। প্রধানমন্ত্রী বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী কমান্ডের কর্মকর্তারা। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51 জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে আরও 30 জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। বুধবার এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবে না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন বলে জানান তিনি। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার সকাল 10টায় দুবাইয়ের উদ্দেশ্যে বিমান ধরছেন রিশাদ, সাকিব, ফিল সিমস ও অন্য কোচিং স্টাফ সহ 17 সদস্য। বাকিরা যাবেন সন্ধ্যায়। এদিকে শঙ্কা থাকায় পাকিস্তান সিরিজ মাঠে করালেও আসতে পারে সূচিতে পরিবর্তন। আরও জানাচ্ছেন রাফি আমিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 2 ভাগে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্যটা আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়া।
তবে যেই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করছে টাইগাররা সেই পাকিস্তান সফর এখনও শঙ্কায়। যদিও ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আসার আলোই দেখছে 5 ম্যাচের টি-20 সিরিজটি। অবশ্য লিটনরা পাকিস্তান সফর করলেও নির্দিষ্ট সময়ে তা মাঠে গড়াবে কি না এখন সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। মূলত পাক ভারত সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ফের মাঠে গড়াবে 17 মে থেকে, যার ফাইনাল 25 তারিখ। অথচ সেদিনই হওয়ার কথা সিরিজের প্রথম টি-20। যদিও এখন পর্যন্ত দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি সিরিজ নিয়ে, তবে সিরিজটি হলে টুর্নামেন্ট পেছানো ছাড়া আর কোনো সহজ উপায়ও নেই পিসিবির। সবকিছু ঠিক থাকলে আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 খেলে 21 মে পাকিস্তান সফর করার কথা টাইগারদের। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।